বন্যি পানি চেয়েছিল, ওকে পানি খাইয়ে ঘুম পাড়িয়ে রুমে এসে পরে কথা বলছি। বানের উত্তর হিরণের মনোপুত হয় না। সে এক হাতে বানের হাতের ফ্লাক্সটা কেড়ে নিয়ে অন্য হাতে বানের গলা চেপে ধরে বলে, পরে না, এক্ষুনি কথা হবে। কার বাসায় ছিলে তুমি? কোন বেচারার তোমার প্রতি এত মেহেরবান হয়েছে? বানি ঢোক গিলে গলা সামান্য ভিজিয়ে বলে, কোনো ব্যাচেলরের বাসায় ছিলাম না, ওই লোক শমশের মিথ্যে বলেছে। হিরণের ধৈর্য বাঁধ ভাঙে। তার বিধ্বংসী রাগটা মাথা চড়া দিয়ে ওঠে। সে বাড়ির গলা আরেকটু শক্ত করে চেপে ধরে অপর হাতের ফ্লাক্সটা দ্বারা দেয়ালের সজোরে আঘাত করতে করতে চেঁচিয়ে ওঠে, মিথ্যে বললে খুন করে ফেলবো। একদম মিথ্যে বলবে না। আমাকে দেখলে খুব ঘৃণা লাগে? অন্য পুরুষকে দেখলে ঘৃণার কাজ করে না? বানের নিঃশ্বাস আটকে আসার উপক্রম পায়। তার উপর মাথার কাছে দেয়ালে ফ্লাক্সের আঘাতের শব্দ তার মস্তিষ্কে গিয়ে খুব তীক্ষ্ণ ঠেকছে। এরকম একটা পরিস্থিতিতেও বানের নিজেকে ছেড়ে বন্নিকে নিয়ে চিন্তা হচ্ছে। বাচ্চাটা ঘুমায়নি এখনো। ও যদি এখন এখানে চলে আসে, কি বিভৎসকর এক মানসিক আঘাত পাবে তার মেয়েটা। বানের ভাবনার মাঝে হিরণ ফ্লাক্সটা ছুঁড়ে ফেলে বানের গলা আরো জোরে চেপে ধরে। তার মাথা দেয়ালের সঙ্গে আঘাত করতে করতে চেঁচিয়ে ওঠে, কার জন্য? কার জন্য শাড়ি পরেছিলে? কোন শুয়োরের বাচ্চার সাথে এতগুলো দিন কাটিয়ে এসেছো? নাম বলো। হিরণের লাগাতার আঘাতের ফলে বানের মাথার পেছনের দিকটা বরাবর দেয়ালের সঙ্গে বাড়ি খাচ্ছে। অপরদিকে নিঃশ্বাস স্বল্পতায় মনে হচ্ছে এই বুঝি চোখ উল্টে দমটা ভুরিয়ে যাবে। নিজের হয়ে সাফাই গাওয়ার পরিস্থিতিতেও নেই সে। হিরণের হিংস্র চেঁচামেচি থেমে যায় একটা দৃঢ় কোমল স্বরের পিঠে, মাম্মা ব্যথা পাচ্ছে। হিরণের হাতের বাঁধন আলগা হয়ে আসে। ঘাড় ঘুরিয়ে সে নিজের ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে রুমের দরজার বাহিরে দাঁড়ানো ছোট বাচ্চা মেয়েটার পানে। বন্যির চোখে তখন কিছুটা ভয়, কিছুটা বিস্ময় এবং একাকার সমান ঘৃণা। মেয়ের চোখে সেই অবিশ্বাস্যকর ঘৃণার সাক্ষী হতে হিরণের দৃষ্টি হতে হিংস্রতা উবে যায়। নরম ও কোমল হয়ে আসা তার দৃষ্টি। বানি তখন দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়েছে। বুক ভরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টায় মত্ত সে। দুই হাতে মাথা চেপে ধরে রেখেছে। মাথা মনে হচ্ছে এখনই ফেটে যাচ্ছে। মস্তিষ্ক সম্পূর্ণ দপদপ করছে। মস্তিষ্ক ব্লাঙ্ক এবং চোখের সামনে সবটা ঝাপসা হয়ে আছে তার। হিরণ একপাল বন্যির ঘৃণা ভরা দৃষ্টি দেখে নিয়ে ফের বানের দিকে তাকায়। বানির অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তার ব্রেনের বিবেক সিস্টেম টার্ন অন হয়। সে হাঁটু গেড়ে বানির সামনে বসে তার গাল ছুঁয়ে প্রশ্ন করে, বানি, আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। বানি তীব্র যন্ত্রণার মধ্যেই হিরণের হাত নিজের গাল থেকে সরিয়ে দেয়। হিরণ অসহায় অনুভব করে কাকে আগে সামলাবে, বানিকে নাকি বন্যিকে। এরই মাঝে সে লক্ষ্য করে বানির নাক দিয়ে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসছে। হিরণ ভীত হয়ে যায়। রক্ত আসছে কেন? মাথায় আঘাত পাওয়ার ফলে? সে দ্রুত নিজের পকেট থেকে একটা রুমাল বের করে বানির দিকে এগিয়ে যেতে নিলেই ছোট ছোট দুটো হাতের ধাক্কায় পিছিয়ে যায়। বন্যির কণ্ঠে সবটুকু ঘৃণা ঢেলে দিয়ে বলে, মাম্মামের কাছে আসবে না তুমি। তুমি মাম্মামকে হার্ট করেছো। আই হেট ইউ। হিরণ হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রয় মেয়ের পানে। বন্যির চোখে তখন পানি টলমল করছে। সে কিছু বুঝতে পারছে না। নিজের সামনের এই হিংস্র লোকটা তার পাপা, এই সহজ সত্যিটা তার ছোট্ট মস্তিষ্ক মানতে চাইছে না। কিন্তু নিজের মাম্মার অবস্থা দেখে এই সত্যিটা মানতে বাধ্য হয় সে। আরো একবার জোর গলায় উচ্চারণ করে, আই হেট ইউ। তুমি আমার পাপা না। কথাটুকু বলে বন্যি দ্রুত বাণীকে গিয়ে জড়িয়ে ধরে। এতক্ষণ শক্ত থাকলেও রক্ত দেখে সে ঘাবড়ে গিয়েছে বেশ। বাণীকে আঁকড়ে ধরে থরথর করে কাঁদতে থাকে সে। বাণী মেয়ের অবস্থা দেখে সাময়িক সময়ের জন্য নিজের যন্ত্রণাটুকু ভুলে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। এক হাতের পিঠে নাকের রক্তটুকু মুছে মেয়েকে বুকে মিশিয়ে নিয়ে শান্ত করার সুরে বলে, মা ঠিক আছে, ভয় পেও না, কিছু হয়নি মায়ের। বন্যি শান্ত হয় না। বাণী মেয়ের অবস্থা দেখে ঝাপসা চোখ মেলে হিরণের দিকে তাকায় একবার। হিরণ তখন নিশ্চল ভঙ্গিতে তাদের পানেই তাকিয়েছিল। সে বুঝতে পারছে না নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে। বাণী ওই অবস্থায় আর কোনো উপায়ন্তর না পেয়ে মেয়েকে তুলে দ্রুত বন্যির রুমের ভেতর গিয়ে দরজা লক করে দেয়। শুধু লক করেই ক্ষান্ত হয় না, বরং ছিটকেনিটাও তুলে দেয়। অতঃপর মেয়েকে বুকে মিশিয়ে সে দরজার সঙ্গে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে পড়ে। অবশেষে সেই দিন এসেই পড়ল। বন্যি তার পাপার হিংস্র রূপটা দেখেই ফেলল। বন্যির উপর দিয়ে কি ঝড় বইছে তা আন্দাজ করতে পেরে বাণীর কান্না পায়। সে মেয়ের মাথায় চুমু খেয়ে বলে, চুপ থেকো না মা, কেমন লাগছে মাম্মাকে বলো, চেপে রেখে যন্ত্রণা বাড়িও না। বন্যি অস্ফুট কেবল আওড়ায়, আই হেট হিম। আই হেট হিম। আই। দরজার অপর পাশে পিঠ ঠেকিয়ে বসে থাকা হিরণের কানে পৌঁছায় প্রতিটা শব্দ। শরীর থেকে রুহ বেরিয়ে যাওয়ার কষ্ট কতটা তীব্র হয় সেই সম্পর্কে হিরণের ধারণা নেই,
কিন্তু এখন সে যেই ধরনের কষ্ট অনুভব করছে তা কোনোভাবেই রূপ এড়িয়ে যাওয়ার কষ্টের তুলনায় কম নয়। তার নিয়তি এমন কেন? দরজার নিচে সামান্য ফাঁক দিয়ে বাণীর গায়ের ওড়নার কিছুটা অংশ বেরিয়ে আছে। হিরণ অসহায়ের ন্যায় সেই ওড়নার অংশটুকু দুহাতের মুঠোয় পুড়ে নেয়, দুর্বল গলায় বলে, মাফ করে দাও বাণী। ওড়নায় মৃদু টান পড়তে এবং হিরণের কণ্ঠস্বর কানে ভেসে আসতে বাণী তড়িৎ গতিতে বন্নিকে কোল থেকে নামিয়ে দেয়। শরীরের সমস্ত শক্তি দিয়ে একটানে ওড়নার অংশটুকু হিরণের আওতা থেকে ছাড়িয়ে নেয়। এতক্ষণে দমিয়ে রাখা কান্নাটা এবার চোখ ছাপিয়ে জল হয়ে বেরিয়ে আসে। আচমকা ফের তার মাথায় কিছুক্ষণ আগের আঘাতের ফলে তীক্ষ্ণ ব্যথাটুকু জাগ্রত হয়। বাণী দুহাতে মাথার চুল টেনে ধরে আর্তনাদ করে ওঠে। তার আর্তনাদ দেখে বন্নি ভীত হয়ে পড়ে। সে বিছানার সঙ্গে গুটিসুটি মেরে সাক্ষী হতে থাকে নিজের মাম্মার এই করুণ অবস্থার। দরজার অপর পাশে বসে থাকা হিরণের কানেও পৌঁছায় বাণীর আর্তনাদ। বাণীর সে আর্তনাদ তার অন্তরের সত্তা কাঁপিয়ে তোলে। দিকদিশা শূন্যের ন্যায় সে হাঁসফাঁস করতে থাকে। এলোমেলো হাতে শার্টের গলার কাছে দুটো বোতাম খুলে ফেলে সে। হুট করে নিজের প্রতি তীব্র ঘৃণা থেকে সে নিজের মৃত্যু কামনা করে বসে। রুমের ভিতরে উপস্থিত এই দুজন মানুষের কষ্টের কারণ হওয়ার থেকে মৃত্যুই শ্রেয়। সরু গলিপথ ধরে হেঁটে চলেছে দুজন ব্যক্তি। এই ভিন দেশের মাটিতেও নিজের পুরুষালী কর্তব্যটুকু পালন করতে হৃদন জারিয়াকে তার ঠিকানা পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। প্রত্যয় ও রাফি ইতিমধ্যে নিজেদের ক্যাম্পিং এরিয়ায় ফিরে গিয়েছে। আজকে কেবল আড়াল হতে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে আসা লোক দুটোর গতিবিধি মেপে চলে এসেছে। হৃদয়নদের অনুমান মতে ওই জায়গায় আরও লোক আছে, আর লোকগুলো খুব একটা সাধারণ নয়। সিভিল ড্রেসের আড়ালে এবং কাপড় দিয়ে ঢাকা মুখের আড়ালে লুকিয়ে রেখেছে নিজেদের আসল কোনো পরিচয়। ভাবনা চিরে নীরবতার ইতি ঘটিয়ে হৃদয়নই প্রথম বলে, তোমার পরিবারে শুধু তোমার বোন আছে? জারিয়া এক পল হৃদয়নের দিকে তাকিয়ে দৃষ্টি নত করে ফেলে। হাঁটার গতি স্থিতিশীল রেখেই সে বলে ওঠে, মা বাবাও ছিল, অন্য শহরে থাকতাম আমরা। আমার বোন জুবেদা একদিন পাড়ার বাচ্চাদের সাথে খেলতে বেরিয়েছিল। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসায় আমি ওকে আনতে যাই। খেলার মাঠ থেকে ওকে নিয়ে ফেরার পথে আচমকা মনে হলো পায়ের তলের মাটিটা সম্পূর্ণ কেঁপে উঠল। কানের কাছে এক বিধ্বংসী ধসে পড়ার শব্দ হয়। আমি আর আমার বোন দৌড়ে বাসার কাছাকাছি যেতেই দেখি আমার বাসা সহ আশেপাশের আরো কিছু বাসা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। বুঝতে পারি এই ধ্বংসযজ্ঞ কারা চালিয়েছে। সঙ্গে এও বুঝতে পারি এই বর্বররা শুধু আমার মাথার উপরের ছাদ নয়, বরং বাবা মার ছায়াও কেড়ে নিয়েছে। এতিম হয়ে গিয়েছি। এতদূর শুনতেই হৃদয় অস্থির অনুভব করে, প্রশ্ন করে, তারপর কি করলো? এই শহরে তখন একের পর এক হামলা চলছিল। জীবনের নিশ্চয়তা ছিল না। বাঁচার তাগিদে বোনকে নিয়ে ওই শহর ছেড়ে যত সম্ভব দূরে চলে আসি। এখানেও যে খুব জীবনের নিশ্চয়তা আছে তা নয়, কিন্তু এখানে হামলার পরিমাণ এখনো কম। বেশ সরল ভঙ্গিতে কথাগুলো বলে জারিয়া। হৃদয়ন বলে, এখানে তোমার পরিচিত কেউ আছে? ওহো। তাহলে কার ভরসায় আছো এখানে? জীবিকা কিভাবে চলছে? জারিয়া মৃদু হেসে বলে, আল্লাহর ভরসা। উনি রিজিক রেখেছেন বলেই জীবিকা চলছে। রিজিক ফুরিয়ে গেলেই দমটাও ফুরিয়ে যাবে। হৃদয়নের পা আচানক থেমে গেল। সে অবাক হয়ে তাকিয়ে থাকে সরল মুখশ্রীর মেয়েটার দিকে। অতঃপর বলে ওঠে, তুমি বেশ সাহসী জারিয়া। জারিয়া হেসে প্রশ্ন করে, একজন সৈন্যের মতো? যুদ্ধ যেহেতু লড়ছ, সে তো সৈন্যের মতোই। রাস্তার পাশে একটা ছোট একরুমের ধ্বংসস্তূপের সামনে এসেই জারিয়ার পা থেমে যায়। সে সৌজন্যমূলক হাসি দিয়ে বলে, ধন্যবাদ, সাবধানে যাবেন। হৃদয়ন শীতল চোখ মেলে দেখে জারিয়ার ছোট্ট বাসা নামক ধ্বংসস্তূপটাকে। বাড়ির একপাশের দেওয়ালের অর্ধেকটাই বলতে গেলে নেই, সেইটুকু একটা বড় চাদর দিয়ে কোনো মতে ঢাকা। হৃদয়ন কিছু একটা ভেবে আচমকা নিজের গায়ের উষ্ণ জ্যাকেটটা খুলে জারিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, তুমিও সাবধানে থেকো, আসি। জারিয়া অবাক হয়ে কিছুক্ষণ নিজের হাতের জ্যাকেটের দিকে তাকিয়ে রয়। হৃদয়ন ততক্ষণে বেশ খানিকটা দূরে চলে গিয়েছে। জারিয়া হঠাৎ পিছু ডাকতে সে ফিরে তাকায়। জারিয়া সরল গলায় বলে ওঠে, আমার অপেক্ষা করবেন। আমাকে ছাড়া কাল রাতে ওই দিকটা যাবেন না দয়া করে। বাণী তখন তীব্র মাথার যন্ত্রণায় ছটফট করছে। ব্যথায় থেকে থেকে মৃদু গোঙাচ্ছে সে। বন্যী এতক্ষণ ভীত হয়ে দূর হতে মাম্মার ওই তরপানো দেখলো। এবার সে সাহস করে উঠে দাঁড়ায়। সবার আগে দৌড়ে গিয়ে সে টিস্যু বক্স হতে 2-3টে টিস্যু হাতে নিয়ে বাণীর কাছে এগিয়ে যায়।
অতঃপর বাণীর সামনে বসে নিজের ছোট ছোট হাত দ্বারা অতি সাহসের সঙ্গে তার নাক হতে বের হওয়া রক্তটুকু মুছে দেয়। বাণী ঝাপসা চোখ মেলে তা দেখে, ফের চোখ বন্ধ করে মেয়ের এই যত্নটুকু অনুভব করে। বন্যি সন্তর্পণে কাজটুকু সেরে মাম্মার হাত আলতো টেনে ধরে বলে, আমার কোলে শুয়ে পড়ো মাম্মাম, আমি মাথায় হাত বুলিয়ে দিই, ব্যথা চলে যাবে। বাণী মেয়ের কথা শুনে ফের চোখ মেলে তাকায়। তীব্র যন্ত্রণার মধ্যেও সামান্য স্বস্তি খুঁজে পায়। উপরওয়ালা তার এইটুকু মেয়েকে এত বুঝ কেন দিয়েছে, যাতে মায়ের কষ্টটুকু বুঝতে পারে। বাণী আর কোনো টুশব্দ না করে নীরবে মেয়ের কোলে মাথা রেখে ফ্লোরে শুয়ে পড়ে। বন্যি ভদ্র বাচ্চা, একটুও জ্বালাতন করে না মাকে, বরং নিজের ছোট হাত জোড়া দ্বারা বাণীর চুলের মাঝে বিলি কাটতে থাকে। এই কাজটা সে তার মাম্মার কাছ থেকেই শিখেছে। বন্যি যখন অসুস্থ হয় তখন তার মাম্মা এভাবেই তার মাথায় হাত বুলিয়ে দেয়, সঙ্গে অবশ্য ওষুধও দেয়। কিন্তু বন্যি তো আর ওষুধ চিনে না, সে কিভাবে মাম্মাকে ওষুধ দিবে? বড় হয়ে ডাক্তার হলে কেমন হয়, তখন সে ঠিকই ওষুধ চিনবে। মাম্মার ব্যথা কমানোর জন্য সে ওষুধ খুঁজে এনে দিতে পারবে। বন্যির ছোট্ট মস্তিষ্কের হাবিজাবি ভাবনার মাঝে বাণী ধীরে ধীরে ঘুমে তলিয়ে যায়। বন্যি তবুও নড়ে না, একইভাবে বসে রয়। নড়লে যদি মাম্মা উঠে যায়। হৃদয় সবেমাত্র ক্যাম্পিং এরিয়ায় ফিরে এসেছে। নিজের তাঁবুতে প্রবেশের পূর্বে রাফি তাকে টেনে নিজের তাঁবুতে নিয়ে যায়। প্রত্যয় সেখানে আগে থেকে উপস্থিত ছিল। হৃদয় অবাক সুরে প্রশ্ন করে, তোরা এখনো ঘুমাসনি? রাফি ভুরুদয়ের মাঝে ভাঁজ তুলে প্রশ্ন করে, আগে বল তোর চক্কর কি? হৃদয় অবাক হয়। আমার আবার কিসের চক্কর? প্রত্যয় জানতে চায়। কি নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে বুঝতে পারছি না। না। রাফি হৃদয়ানের পিঠে চাপড় মেরে বলে, শালা, সারা রাস্তায় আমরা নোটিস করেছি তোর চোখ সরছিল ওই নাজারিয়ার থেকে। কেস কি এখন সেটা বল, হৃদয় গঠিত ব্যাপার। হৃদয়ান বিরক্তি মিশ্রিত গলায় বলে, কিসের সাথে কি পান্তা ভাতের ঘি? প্রত্যয় বলে, অস্বীকার করবি না হৃদয়ন, প্রথম দিনও তুই ওর দিকে কিভাবে তাকিয়েছিলি তা কিন্তু আমরা ভুলে যাইনি। হৃদয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে, আসলে এখানে আসার পর থেকে এখানে স্থানীয় সবার জন্যই মায়া লাগছে আমার। জারিয়াও এর ব্যতিক্রম নয়। হয়তো ওকে একটু কাছ থেকে দেখেছি বলে মায়াটা একটু বেশিই লাগছে, এই আর কি। রাফি জানতে চায়, তাহলে ভেবলার মতো ওর দিকে তাকিয়েছিলি কেন? আরে ভাই, ওর চোখের রং একটু ব্যতিক্রমী। নিজে স্বচক্ষে কখনো নীল চোখের মানুষ দেখিনি, তাই আগ্রহবশত একটু দেখেছিলাম। সেই সামান্য ব্যাপারটা টেনে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস? হৃদয়ানের কিছুটা বিরক্তি নিয়ে বলা কথাটুকু শুনে রাফি প্রসঙ্গ বদলে বলে, আচ্ছা যা, বাদ দে। কিন্তু দোস্ত, তোর জ্যাকেট কোথায়? হৃদয়ান অকপটে বলে ফেলে, জারিয়াকে দিয়ে এসেছি। কথাটা বলেই সে জিভ কাটে। অতঃপর বন্ধুদের দিকে তাকাতেই দেখে তারা কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রত্যয় খানিকটা মস্করা করে বলে, মন দিসনি কিন্তু জ্যাকেট দিয়ে চলে এলি। রাফি এবার ঠোঁট টিপে হাসতে শুরু করে। প্রত্যয়ও সামান্য হাসছে। হৃদয়ান বিরক্ত হয়ে বলে, দ্যাট। বিশাল আলিশান বাড়ির বাহিরে কঠোর নিরাপত্তার বেড়াজাল। একদল লোক বর্ডার পাহারা দেওয়ার মতো করেই টহল দিয়ে বেড়াচ্ছে বাড়ির চারিদিকে। বাড়ির সামনে পাকা রাস্তার অপর পাশটা কেমন গভীর জঙ্গলে। সেই জঙ্গলের ভেতর হতে আপন আপন স্থান হতে সেই টহলকারীদের উপর নজর রাখছে 4 জোড়া চোখ। টহলকারীদের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করতে ব্যস্ত তারা। আচমকা সাহেব ফিসফিসিয়ে বলে ওঠে, বাল আমার, মশা কামড়ে মাইরা ফেলতেছে। সাদাত সাইফের দিকে সামান্য চোখ রাঙিয়ে তাকিয়ে চুপ থাকার ইশারা করে। সাইফ চুপ হয়ে গেলেও তার মুখ থেকে বিরক্তি ভাবটা সম্পূর্ণ কাটে না। কিছুক্ষণের মধ্যেই জোনায়েত ও ফারদিন চাপা স্বরে ফিসফিসিয়ে ওঠে, কেউ বের হচ্ছে সম্ভবত। সাদাত এবং সাইফ সঙ্গে সঙ্গে প্রধান ফটকের দিকে দৃষ্টি স্থির করে। বিশাল ফটকটা ধীরে ধীরে দুদিকে খুলে যায়। একটা কালো রঙা গাড়ি বাড়ির ফ্রন্ট ইয়ার্ড হতে বেরিয়ে আসে। সাইফ দ্রুত নিজের হাতের ক্যামেরায় তা দৃশ্যবন্দী করে, জুম করেও বেশ কিছু ছবি তোলে। সম্পূর্ণ কাজটা সে করে অতি নীরবে। সাদাত তীক্ষ্ণ দৃষ্টি মেলে গাড়ির ভেতরে বসা মানুষটাকে দেখার চেষ্টা করে, কিন্তু গাড়ির জানালার কাঁচ ভেদ করে ভেতরে অন্ধকারে লুকিয়ে থাকা মানুষটাকে স্পষ্ট দেখা যায় না। সাদাত সেই গাড়িটাকে অনুসরণের উদ্দেশ্যে উঠতে নিলেই আচমকা তার কানে ক্যামেরায় ছবি ধরনের শব্দ ভেসে আসে। সাদাত অবাক সুরে সাইফকে প্রশ্ন করে, সাউন্ডটা কি তোর ক্যামেরা থেকে এসেছে? সাইফ, জোনায়েত এবং ফারদিনের কানেও সে শব্দ ভেসে এসেছিল। সাইফ বিস্ময় নিয়ে বলে, আমার ক্যামেরার সাউন্ড না এটা। সাদাত সহ সকলেই সঙ্গে সঙ্গে চারিদিকে সতর্ক দৃষ্টি মেলে পরখ করতে ব্যস্ত হয়ে পড়ে। আচমকা সাদাত
লক্ষ্য করে জঙ্গলের এক পাশ দিয়ে একটা ছায়া ক্যামেরা হাতে দ্রুত দৌড়ে পালাচ্ছে। সাদাত আর এক মুহূর্ত অপেক্ষা করে না, বড় বড় পা ফেলে সেই ছায়াকে অনুসরণ করে দৌড়ে যায়। দৌড়ানোর সময় ধূপধাপ পায়ের শব্দে টহলকারীদের মধ্যে একজনের দৃষ্টি আকর্ষিত হয়। সাহেব তা লক্ষ্য করতে দ্রুত জুনায়েদ আর ফারদিনকে তাড়া দেয়। তোরা শর্টকাট ধরে তাড়াতাড়ি এখান থেকে ফুট হ, আমি সাদাতের পেছনে যাচ্ছি। বলেই সাইফ আর অপেক্ষা করে না, দ্রুত সাদাতের পিছু পিছু দৌড়ে যায়। টহলকারীরা এদিকে এগিয়ে আসার পূর্বে জুনায়েদ আর ফারদিনও ভাগ মিল্কা ভাগের মতো শর্টকাট ধরে উল্টো পথে ছুট লাগায়। আচমকা মাঝপথে জুনায়েদ পায়ের গতি থামিয়ে দাঁড়িয়ে পড়ে। তাকে থেমে যেতে দেখে ফারদিনও থেমে যায়। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে প্রশ্ন করে, থামলি কেন? জুনায়েদ বুক টান টান করে দাঁড়িয়ে বলে, আমরা কেন পালাচ্ছি? আমরা সৈন্য, এভাবে শত্রু দেখে পালিয়ে যাওয়া আমাদের মানায় না। এরকম একটা সিচুয়েশনে জুনায়েদের এই ডায়লগ শুনে ফারদিনের রাগ ওঠে। সে জুনায়েদের ঘাড়ের কাছের কলার হাতের মুঠোয় পুড়ে নিয়ে দৌড়াতে দৌড়াতে বলে, শালা নিজেও মরবি, একদিন আমাকেও মারবি। পিছনে কেউ দৌড়ে তাকে অনুসরণ করছে টের পেতেই ছায়াটা নিজের পায়ের গতি আরো বাড়ায়। গম্ভীর পুরুষালী একটা স্বর পেছন থেকে আদেশ দেওয়ার মতো করে বলে ওঠে, স্টপ, আদারওয়াইজ আই উইল শুট। ছায়াটা থামে না, উল্টো আরো জোরে দৌড়ায়। সাদাত দৌড়াতে দৌড়াতে নিজের প্যান্টের পেছন থেকে কায়দায় পিস্তলটা বের করে নেয়। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকায় দুরন্ত ছায়ার পানে। শু প্যান্ট, শার্ট, জ্যাকেট ও তার সঙ্গে মাথায় ক্যাপ পরিহিত হ্যাংলা যুবকটার মধ্যে থামাথামির কোনো লক্ষণ নেই। সাদাত বাধ্য হয়ে এবার পায়ের গতি সামান্য স্থিতিশীল করে পিস্তল তাক করে ছায়াটার বাম হাতের বাহু বরাবর নিশানা স্থির করে। সাইলেন্সার বসানো পিস্তলের ট্রিগারটা চাপতে একটি বুলেট নীরব ঘাতকের ন্যায় গিয়ে সেই ছায়াটাকে আঘাত করে। ছায়া মানব মুহূর্তে নিজের কাঁধ চেপে ধরে মাটিতে নুয়ে পড়ে। সাদাত সঙ্গে সঙ্গে থামে, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। গুপ্তচরকে ধরার জন্য ধীর পায়ে এগিয়ে যায়। ঠিক পেছনে গিয়ে যখন সে দাঁড়ায় তখন আচমকাই ওই আহত ছায়াটা সোজা হয়ে নিজের ডান হাতের কোণের সাহায্যে সাদাতের বুক ও পিঠের মাঝামাঝি জায়গায় জোরে আঘাত করে।